বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আমার প্রত্যাশা থাকে তোমরা যাতে সবসময় ভালো থাকো। করোনার এই ক্রান্তিকালে কি করছো তোমরা? আশা করি মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আর তোমাদের এই মনোযোগটা ধরে রাখতেই সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমার এই প্রয়াস। করোনার অবসানে তোমাদের ক্লাস পরীক্ষা পুনরায় আবার শুরু হবে। সামনে এইচএসসি পরীক্ষা। আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সমাস অধ্যায়টি বুঝিয়ে দেব। তোমাদের অনেকের কাছে সমাস কঠিন একটি চ্যাপ্টার মনে হয়, কিন্তু আমার এই লেকচারটি মনোযোগ দিয়ে শুনলে তোমাদের কাছে আর কঠিন মনে হবে না, সহজ হয়ে যাবে। তাহলে ছাত্রছাত্রীরা, চলো শুরু করি। সমাস কাকে বলে, আর বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা কী? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন বা একাধিক পদের একপদীকরণ। পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম সমাস। অর্থাৎ অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। অর্থাৎ সমাস ভাষাকে সংক্ষেপ করে, শ্রুতিমধুর করে, ভাষার প্রকাশ ক্ষমতা বৃদ্ধি করে। সমাস এজন্যই ভাষায় প্রয়োজন। এখানে সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করা হয়েছে। উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, বিনা পানিতে যার, বিনা পানি, চার রাস্তার সমাহার চৌরাস্তা, যিনি হেড তিনি মৌলবি হেড মৌলবি। এই শব্দগুলোকে আমরা শুধু বিনা পানি, চৌরাস্তা, হেড মৌলবি দিয়ে প্রকাশ করলে ভাষা অনেক সংক্ষিপ্ত হয়ে যায়, শ্রুতি মধুর হয়। কিন্তু এর পরিবর্তে যদি বলি বিনা পানিতে যার, কিংবা চৌরাস্তাকে বলি চার রাস্তার সমাহার, বা হেড মৌলবীকে বলি যিনি হেড তিনি মৌলবি, তাহলে ভাষা শ্রুতিকটু হয়ে পড়ে সৌন্দর্যহীন। তাই সমাস ভাষার সৌন্দর্য রক্ষায় কাজ করে। ভাষার সৌন্দর্য বিধানে সমাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সমাস শেখার শুরুতে সমাসের কিছু পরিভাষা এবং এর সংজ্ঞার্থ বুঝে নেওয়া দরকার। বেসিক কিছু বিষয়ে বুঝে নেওয়া দরকার। সমস্ত পদ কি? সমাস এর শুরুতে সমস্ত পদ বিষয়টি আসে, কারণ এই সমস্ত পদকে ভেঙেই বেশ বাক্য করতে হয়। তোমাদের পরীক্ষার প্রশ্ন হয় বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো, এবং পরীক্ষার প্রশ্নে এই সমস্ত পদটি আসলে দেওয়া থাকে। সমস্ত পদ কি? সমাস এর প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। যেমন একটি বড় বাক্য, বিলাত হইতে ফেরত রাজার কুমার সিংহ চিহ্নিত আসনে বসলেন। এই বাক্যে সমাসের প্রয়োগের ফলে তা সংক্ষিপ্ত হয়ে যাবে বিলাত ফেরত রাজকুমার সিংহাসনে বসলেন। এখানে বিলাত ফেরত, রাজকুমার এবং সিংহাসন এই তিনটি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। বেশ বাক্য কি? সমস্ত পদকে ভাঙলে যা পাওয়া যায় তাই বেশ বাক্য। যেমন এই যে সমস্ত পদ হিসেবে এখানে আছে বিলাত ফেরত, রাজকুমার, সিংহাসন, আমরা এগুলোকে ভেঙে করব বিলাত হইতে ফেরত রাজার কুমার সিংহ চিহ্নিত আসন। অর্থাৎ সমস্ত পদকে বিস্তৃত করলে, এক্সপান্ড করলে, ভাঙলে যা পাওয়া যায় তাই বেশ বাক্য। সমস্যমান পদ কি? বেশ বাক্যের প্রত্যেকটি পদই এক একটি সমস্যমান পদ। উপরের উদাহরণে বিলাত হইতে ফেরত, এখানে বিলাত হইতে ফেরত এই তিনটি সমস্যমান পদ পাই। আবার রাজার কুমার বেশ বাক্যে রাজার এবং কুমার এই দুইটি সমস্যমান পদ পাই। একইভাবে সিংহ চিহ্নিত আসনে তিনটি সমস্যমান পদ আছে। পূর্বপদ ও পরপদ বা উত্তরপদ। সমস্যমান পদের বা বেশ বাক্যের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ। উপরের উদাহরণে বিলাত, রাজা ও সিংহ হচ্ছে পূর্বপদ, আর ফেরত, কুমার ও আসন হচ্ছে পরপদ। আবার বলছি, খেয়াল করো, বেশ বাক্যের প্রথম অংশকে পূর্বপদ বলে, তার মানে বিলাত, রাজার এবং সিংহ হলো পূর্বপদ, আর বেশ বাক্যের শেষের অংশকে যেহেতু পরপদ বলে, সেজন্য ফেরত, কুমার
এবং আসন হচ্ছে পরপদ। সমাস কত প্রকার, কি কি? সমাস প্রধানত 6 প্রকার, যথা দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু এবং অব্যয়ীভাব। কিন্তু এছাড়াও কয়েকটি অপ্রধান সমাস আছে। এগুলো হলো প্রাদি, নিত্য, উপপদ এবং অলুক। আমরা এগুলোর আলোচনাও পর্যায়ক্রমে করব। তাহলে চলো আমরা দ্বন্দ্ব সমাস কি দেখে নিই। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন ভাই ও বোন, ভাই বোন, মা ও বাবা, মা বাবা, কাগজ ও কলম, কাগজ কলম ইত্যাদি। অর্থাৎ সমসমান পদ আছে ভাই ও বোন। এখানে বেশবাক্যের যে পূর্বপদ ভাই এবং পরপদ বোন সমস্ত পদে গিয়েও তাই আছে। অর্থাৎ বেশবাক্যের প্রত্যেকটি পদেই সমস্ত পদে রক্ষিত হয়েছে। মা ও বাবা, কাগজ ও কলম, বেশবাক্যে যা আছে সমস্ত পদে তা আছে। শুধু বেশবাক্যের যে পরিচয়সূচক ও বৈশিষ্ট্য জ্ঞাপক চিহ্ন ও তা রয়েছে সমস্ত পদ হিসেবে, কিন্তু পূর্বপদ এবং পরপদ দুটোই আছে। অর্থাৎ প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য আছে। চেনার উপায়। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বোঝানোর জন্য বেশবাক্যে সাধারণত ও ব্যবহৃত হয়। খেয়াল করো, ভাই ও বোন রেড কালার করা আছে ওতে। এই ও এর পরিবর্তে এবং আর ব্যবহৃত হতে পারে, কিন্তু তা শ্রুতিকটু শোনায় বলে সাধারণত ও ব্যবহার করা হয়। পরীক্ষা আসে এমন গুরুত্বপূর্ণ কিছু দ্বন্দ্ব সমাস দেখো। রেড কালার করা শব্দগুলো দেখো। অহরাত্র, অহরাত্রি, রাত্রি হয়ে যায় রাত্র। সমাসের ক্ষেত্রে অনেক সময় স্ত্রীবাচক হয়ে যায় পুরুষবাচক, আবার রাত্রি হয়ে যায় রাত্র। কুশীলভ, এর বেশবাক্য কুশ ও লব। কুশি ও লব নয়, কিন্তু একটু খেয়াল করে দেখতে হবে। তোমরা, এর বেশবাক্য হয়েছে তুমি ও সে। দম্পতি, দমপতি নয়, দম্পতির বেশবাক্য হবে জায়া ও পতি, তার মানে কাপল, হাজব্যান্ড ওয়াইফ। জায়া মানে ওয়াইফ আর পতি মানে হাজব্যান্ড। বহুপতি দ্বন্দ্ব নামে দ্বন্দ্ব সমাসের একটি প্রকার আছে। সেখানে দুইটির বেশি অর্থাৎ তিনটি বা তারও অধিক পদ থাকতে পারে। যেমন আমরা একটি বহুপদী দ্বন্দ্ব, এর বেশবাক্য করলে পাই তুমি, সেও, আমি, তিনটি পদ। আবার গঙ্গা, যমুনা, মেঘনা, এই সমস্ত পদটির বেশবাক্য হবে গঙ্গা, যমুনা ও মেঘনা। দ্বন্দ্ব সমাসের আরেকটি প্রকার আছে যার নাম অলুক দ্বন্দ্ব সমাস। আমরা দেখিনি অলুক দ্বন্দ্ব সমাস কি। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলোর বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব বলি। অর্থাৎ অলুক কথাটার মানে হলো বিভক্তি লোপ না পাওয়া। যেমন দুধে ভাতে, এর অলুক দ্বন্দ্ব হবে, বেশবাক্য হবে দুধে ও ভাতে। অর্থাৎ বেশবাক্যে দুধে ও ভাতে থাকলে সমস্ত পদে গিয়েও তাই থাকবে। বেশবাক্যের এ বিভক্তি, পূর্বপদের এ বিভক্তি এবং পরপদের এ বিভক্তি সমস্ত পদে গিয়েও তাই থাকবে। অর্থাৎ এ বিভক্তি এখানে লোপ পায়নি, তাই এর নাম অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বে বিভক্তি লোপ পাবে না। চেনার উপায়। বেশবাক্যের পূর্বপদ উত্তরপদের এ বিভক্তি সমস্ত পদে গিয়েও লোপ পাবে না। আমরা আরও কিছু উদাহরণ দেখি। এখানে অনেকগুলো উদাহরণ আছে, তোমরা পড়ে নিও। কর্মধারয় সমাস কি? যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন নীল যে পদ্ম, নীল পদ্ম। এখানে নীল বিশেষণ আর পদ্ম হলো বিশেষ্য। বলা হয়েছে পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হবে, অর্থাৎ পরপদ এখানে পদ্ম এবং সমস্ত পদে গিয়ে নীল পদ্ম দ্বারা আসলে পদ্মকেই বুঝিয়েছে। তাই এগুলো কর্মধারয় সমাস। অর্থাৎ পূর্বপদে বিশেষণ, পরপদ বিশেষ্য এবং সমস্ত পদে গিয়ে বিশেষ্য বোঝাবে। চেনার উপায়। কর্মধারয় সমাসের বেশবাক্যে সাধারণত যে ব্যবহৃত হয়। যেমন নীল যে পদ্ম, অর্থাৎ বেশবাক্যের মাঝখানে অবশ্যই যে থাকবে। যদি না থাকে তবু বসানো যায়, সাইলেন্ট থাকতে পারে, উজ্জ্ব থাকতে পারে।
আবার যে এর পরিবর্তে যে সেই যা তা থাকতে পারে, যেমন যে শান্ত সেই শিষ্ট, শান্ত শিষ্ট, যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। তবে খেয়াল করে দেখো এখানে কিন্তু দুটোই বিশেষণ আছে, অর্থাৎ একটা বিশেষ্য একটা বিশেষণ থাকতেই হবে এমন কোনো কথা নেই। দুটো বিশেষণ বা দুটো বিশেষ্য বা দুটো ক্রিয়া এমনও থাকতে পারে। উদাহরণে আমরা সেগুলো দেখব। চেনার উপায়: কর্মধারয় সমাসের বেশ বাক্যে সাধারণত যে ব্যবহৃত হয়। যে অনেক সময় উজ্জ্ব থাকে, তবে ক্ষেত্র বিশেষে যে সেই যা তা ব্যবহৃত হতে পারে। এখানে কিছু গুরুত্বপূর্ণ কর্মধারয় সমাসের লিস্ট করে দেওয়া আছে, ছকে দেওয়া আছে, তোমরা দেখে নিও। রেড কালার করা উদাহরণগুলো দেখো। মহারাজা এর বেশ বাক্য মহান যে রাজা, অর্থাৎ মহান সমস্ত পদিকে মহা হয়ে যায়। আবার সুন্দর লতা এর বেশ বাক্য সুন্দরী যে লতা, অর্থাৎ বেশ বাক্যের স্ত্রীবাচক সমস্ত পদিকে পুরুষবাচক হয়ে যায়। আবার অনেক সময় পূর্বপদ এবং পরপদ তারা জায়গা পরিবর্তন করে, স্থান বদল করে, এক্সচেঞ্জ করে। যেমন আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, নরাধম, অধম যে নর, কবিশ্রেষ্ঠ, শ্রেষ্ঠ যে কবি, নরোত্তম, উত্তম যে নর। কর্মধারী সমাসের প্রকারভেদ: কর্মধারী সমাস 4 প্রকার, যথা মধ্যপদলোপী, উপমান, উপমিত এবং রূপক। মধ্যপদলোপী কর্মধারী সমাস কি? যে কর্মধারী সমাসে বেশ বাক্যের মধ্যপদের লোপ হয় তাকে মধ্যপদলোপী কর্মধারী সমাস বলে। যেমন সিংহ চিহ্নিত, আসন, সিংহাসন। আমরা কর্মধারী সমাস চেনার উপায় বলেছিলাম যে বেশ বাক্যের মাঝে যে থাকবে। দেখো যে না থাকলেও অর্থ ঠিক থাকে, আবার যে বসানোও যায়। এখানে পূর্বপদ সিংহ, পরপদ আসন আর মধ্যপদ চিহ্নিত। মধ্যপদলোপী কর্মধারী সমাসে এই মধ্যপদ লোপ পাবে। যেমন সিংহাসনে সিংহ আছে, আসন আছে, মধ্যপদ চিহ্নিত লোপ পেয়েছে। চেনার উপায়: মধ্যপদ লোপ পাবে, পূর্বপদ এবং পরপদের মাঝখানে যে শব্দ সেটা বিলুপ্ত হবে। কিছু কর্মধারয় সমাসের উদাহরণ, এগুলো পরীক্ষায় আসে, তোমরা প্র্যাকটিস করো। এই শব্দগুলো অনুসরণ করলেই আশা করি তোমরা কমন পাবে পরীক্ষায়। দ্বিতীয়টা হলো উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাসে দুইটা বস্তু থাকে, একটা হলো উপমান, আরেকটা হলো উপমিত বা উপমেয়। একটাকে আরেকটার সাথে তুলনা করা হয়, একজনকে আরেকজনের সাথে কম্পেয়ার করা হয়। উপমান অর্থ তুলনীয় বস্তু, অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হয় সে উপমান, আর যাকে তুলনা করা হয় সে উপমিত বা উপমেয়। উপমান উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে, অর্থাৎ হয়তো সৌন্দর্য থাকতে পারে, বা কোনো বর্ণ থাকতে পারে, রং থাকতে পারে। যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, ভ্রমর কৃষ্ণ কেশ। এখানে আমরা জানি ভ্রমর সবসময় কালো হয়, এবং চুলের কালার কালো হতে পারে, গোল্ডেন বা স্বর্ণকেশীয় হতে পারে, কিন্তু যেই চুল ভ্রমরের নিয়ে কালো তাকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ ভ্রমর হলো এখানে কমন, সবাই চিনি জানি। যেমন চাঁদকে সবাই জানি, তাই বলা হয় চাঁদের মতো মুখ, চাঁদ মুখ, বা চাঁদের নেই মুখ, চাঁদ মুখ। চাঁদ হলো উপমান আর মুখ হলো উপমিত, কারণ চাঁদকে এখানে কমন ধরা হয়, আর কোনো মুখের সৌন্দর্য যদি চাঁদের মতোই হয় সুন্দর, তাহলে তাকে বলা হয় চাঁদ মুখ। ভ্রমর কৃষ্ণ কেশ এই বাক্যে ভ্রমর উপমান এবং কেশ উপমেয়, আর কৃষ্ণত্ব হলো সাধারণ ধর্ম, আর চাঁদ মুখী সৌন্দর্য হলো সাধারণ ধর্ম। সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। আর উদাহরণ দেখো, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। এখানে শুভ্রত্ব আর এখানে রঙিনত্ব, এ দুটো হলো সাধারণ ধর্ম। চেনার উপায়: কর্মধারয় সমাস এ উপমান কর্মধারয় সমাসকে চেনার 3টি উপায় আছে। প্রথমত,
উপমান কর্মধারয় সমাসে উপমান আগে থাকবে আর উপমেয় পরে থাকবে। যেমন ভ্রমরের নেই কৃষ্ণকেশ, এখানে ভ্রমর উপমান আগে আছে, বেশবাক্যেও আগে আছে, সমস্ত পদেও আগে আছে। আর উপমেয় পরে থাকবে। কেশ এটা উপমেয়, বেশবাক্যেও পরে আছে, সমস্ত পদেও পরে আছে। একইভাবে চাঁদের নেই মুখ, চাঁদ মুখ, চাঁদ উপমান, মুখ উপমেয়, চাঁদ আগে আছে, মুখ পরে আছে। দ্বিতীয় পার্থক্যটি হলো, চেনার উপায়টি হলো, বৈশিষ্ট্যটি হলো, তুলনাসূচক ন্যায় বা মতো পূর্বপদ ও পরপদের মাঝখানে থাকবে। অর্থাৎ ভ্রমর এবং কৃষ্ণকেশ এর মাঝখানে ন্যায় থাকবে, শেষে থাকবে না। আর তৃতীয় উপায়টি হলো, একটি সাধারণ গুণের উল্লেখ থাকবে। যেমন এখানে কৃষ্ণত্ব হলো সাধারণ ধর্ম, চাঁদের মতো মুখ, চাঁদ মুখের সৌন্দর্য হলো সাধারণ ধর্ম, এখানে শুভ্রত্ব, তুষারণের শুভ্রত্ব হলো সাধারণ ধর্ম, এমন একটা সাধারণ গুণের উল্লেখ থাকবে। এখানে কিছু ছকে তোমাদের প্র্যাকটিসের জন্য উদাহরণ দেওয়া আছে, তোমরা অনুশীলন করবে। উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাসেও উপমান কর্মধারয় সমাসের ওই দুটি বস্তু, অর্থাৎ উপমান এবং উপমিত থাকবে। এখানে কিছু পার্থক্য আছে। যেমন উপমান কর্মধারয় সমাসে ছিল চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ, আর এখানে বলা হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়, অর্থাৎ চাঁদ আগে ছিল, মুখ পরে ছিল, কিন্তু এখানে মুখ আগে আসলো, চাঁদ পরে গেল। অর্থাৎ উপমিত কর্মধারয় সমাসে উপমিত বা উপমেয়টা আগে থাকে, উপমান পরে যায়। আর চাঁদ মুখ বললে যে সৌন্দর্য ফুটে উঠে, মুখচন্দ্র বললে কিন্তু সেই সৌন্দর্যটা হারিয়ে যায়। আবার সিংহ পুরুষ বললে যে শক্তিমত্তা প্রকাশ পায়, পুরুষ সিংহ বললে কিন্তু সেটা পায় না। অর্থাৎ এখানে সাধারণ গুণটি থাকে না, এটিকে অনুমান করে নেওয়া হয়। চেনার উপায়, প্রথমত চেনার উপায় হলো উপমেয় আগে থাকবে। যেমন মুখ চন্দ্র, এখানে মুখ আগে আছে, উপমান চাঁদ পরে আছে। পুরুষ সিংহ, পুরুষ উপমেয় আগে আছে আর উপমান সিংহ পরে আছে। বেশবাক্যে এবং সমস্ত পদে দুক্ষেত্রেই আগে উপমেয় এবং পরে উপমান আছে। দ্বিতীয়ত ন্যায় বা মতো উপমানে ছিল মাঝখানে, কিন্তু উপমিতে বেশবাক্যের শেষে ন্যায় থাকবে। মুখ চন্দ্রের ন্যায় সবার শেষে আছে, পুরুষ সিংহের ন্যায় সবার শেষে আছে। তৃতীয়ত উপমান কর্মধারয় সমাসে সাধারণ গুণ ছিল, যেমন সৌন্দর্য বা কৃষ্ণত্ব বা শুভ্রত্ব, কিন্তু এখানে কোনো সাধারণ গুণ ধরা যাবে না, অনুমান করে নেওয়া হবে। অর্থাৎ সাধারণ গুণটা প্রকটিত নয়, বরং লুকায়িত। এখানে ছকে কিছু উদাহরণ দেওয়া আছে। রূপক কর্মধারয় সমাস কি? রূপক কর্মধারয় সমাসেও সেই উপমান উপমিতের ওই দুটো বস্তু, উপমান এবং উপমেয় থাকবে, কিন্তু এখানে তুলনা না করে বরং অভিন্নতা কল্পনা করা হবে, দুটোকে এক করে ফেলা হবে, দুটোকে এক ভাবা হবে। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসবে এবং উপমান পরে বসবে, আর সমসমান পদে রূপ অথবা ই যোগ করে ব্যাসবাক্য গঠন করা হবে। যেমন ক্রোধ রূপ অনল, ক্রোধানল, অর্থাৎ ক্রোধী অনল। ক্রোধ মানে রাগ, আর অনল মানে আগুন। মানুষ যখন রাগে তখন আগুনের মতোই সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চায়। তাই এখানে ক্রোধকে আগুনের সাথে অভিন্ন দেখা হয়েছে, অভিন্নতা কল্পনা করা হয়েছে। রূপক কর্মধারয় সমাস চেনার উপায় হলো, পূর্বপদ আর পরপদের মাঝখানে রূপ শব্দটি থাকবে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। পূর্বপদ এবং পরপদ কি অভিন্ন কল্পনা করা হয়েছে। প্রাণ পাখি, প্রাণরূপ পাখি, প্রাণটা যেন পাখির মতো, বের হয়ে গেলে সব শেষ। আবার মন মাঝি, মনরূপ মাঝি, মাঝি যেমন নৌকাকে চালায়, মনও আমাদের চালিত করে, অর্থাৎ মন আর মাঝি একই। বিষাদ সিন্ধু, বিষাদ মানে দুঃখ, সিন্ধু মানে সাগর। মানুষ যখন কষ্ট পায় তখন মনে হয় তার যে সে অথই সাগরে পড়ে গেছে, অথবা এক সাগর পরিমাণ পানি তার চোখ দিয়ে বের হয়ে আসতে চায়, তার দুঃখের কুল কিনারা থাকে না, অথই সাগরে পড়ে গেছে এমন মনে করে।
তাহলে বিষাদকে সাগরের সাথে অভিন্ন কল্পনা করা হয়েছে। আরও উদাহরণ খেয়াল করো, তৎপুরুষ সমাস। আমরা প্রথম দুটি সমাস পড়লাম দ্বন্দ্ব এবং কর্মধারয়, 3 নম্বরে আছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কি? পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। অর্থাৎ আমরা কারক বিভক্তি পড়ার সময় 7টা বিভক্তি চিহ্ন মুখস্থ করেছিলাম, নবম ও দশম শ্রেণীতে তোমরা সেগুলো পড়ে এসেছ। তো সেই বিভক্তি চিহ্নগুলো পূর্বপদে যুক্ত থাকবে এবং সমস্ত পদে গিয়ে লোপ পাবে। পূর্বপদের বিভক্তি লোপে এভাবে সমাস হলে তাকে তৎপুরুষ সমাস বলা হবে। চেনার উপায়, পূর্বপদে বিভক্তি যুক্ত থাকবে এবং লোপে যেহেতু হবে, তাই দ্বিতীয় বিভক্তি থাকলে এবং সমস্ত পদে গিয়ে লোপ পেলে তার নাম দ্বিতীয় তৎপুরুষ। এখানে আমকে কুরানো, আম কুরানো, কে হলো দ্বিতীয় বিভক্তি এবং সমস্ত পদে গিয়ে কে বিলুপ্ত হয়েছে, তাই এর নাম দ্বিতীয় তৎপুরুষ। এখন আমরা দেখব বিভক্তি চিহ্নগুলো, কারণ তৎপুরুষ সমাস শিখতে হলে বিভক্তি চিহ্নগুলো আগেই মুখস্থ করে নিতে হবে। 7টা বিভক্তি চিহ্ন আছে প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত। প্রথমায় আছে শূন্য অ, দ্বিতীয়ায় কে রে, এখানে বানান ভুল হয়েছে, এটা হবে রে, রয় একার রে। তৃতীয়া থাকবে দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থীতে দ্বিতীয়ার মতোই কেরে, দ্বিতীয়ার মতোই কেরে, কিন্তু এখানে একটা বিশেষ অর্থে সম্প্রদানে, অর্থাৎ সত্য ত্যাগ করে বা অধিকার ছেড়ে দাবি ছেড়ে চিরতরে যা দিয়ে দেওয়া হয় তাকে বলা হয় সম্প্রদান। যেমন সৎপাত্রে কন্যাদান, ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, এগুলো হলো সম্প্রদান। পঞ্চমী হতে থেকে চেয়ে, ষষ্ঠী র এর, সপ্তমী এ অতে। এখন আমরা দেখব তৎপুরুষ সমাস কয় প্রকার। তৎপুরুষ সমাস 9 প্রকার, যথা দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। দ্বিতীয় থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত 6টা তৎপুরুষ, এরপর আরও 3টা আছে, অলুক তৎপুরুষ, নৈ তৎপুরুষ এবং উপপদ তৎপুরুষ সমাস। দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হবে তার নাম দ্বিতীয় তৎপুরুষ। তৃতীয় বিভক্তি লোপ পেয়ে তৃতীয় তৎপুরুষ, এভাবে চতুর্থী বিভক্তি লোপ পেয়ে চতুর্থী তৎপুরুষ, একইভাবে পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী তৎপুরুষ হবে। তবে অলুক, নৈ এবং উপপদ তৎপুরুষ একটু ভিন্ন ধরনের, আমরা সামনে সেগুলো দেখব। দ্বিতীয় তৎপুরুষ কি? পূর্বপদে দ্বিতীয় বিভক্তি কে রে লোপে যে সমাস হবে তার নাম দ্বিতীয় তৎপুরুষ সমাস। তবে বেপিয়া বা ধরে এই শব্দটিও থাকতে পারে, বেপিয়া এবং ধরে থাকলে আমরা একে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলবো। জানার উপায়, পূর্বপদের সাথে কে যুক্ত থাকবে, যেমন ভাতকে রাধা, ভাত রাধা, এখানে পূর্বপদ ভাত, এর সাথে যুক্ত আছে কে এবং সমস্ত পদে লোপ পেয়েছে, তাই এটা দ্বিতীয় তৎপুরুষ। বেপিয়া ধরে থাকতে পারে, যেমন চিরকাল বেপিয়া, সুখী চিরসুখী, বা চিরদিন ধরে শত্রু চিরশত্রু, চিরশত্রু, চিরদিন ধরে শত্রু, চিরসুখী, চিরকাল বেপিয়া সুখী। বেপিয়া বা ধরে থাকতে পারে কিংবা কে বিভক্তি যুক্ত থাকবে। তৃতীয় তৎপুরুষ কি? পূর্বপদের তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক লোপ পেয়ে যে সমাস হবে তার নাম তৃতীয় তৎপুরুষ। যেমন জন দ্বারা আকীর্ণ, জনাকীর্ণ। দ্বারা হলো এখানে তৃতীয় বিভক্তি, বা জন দিয়ে আকীর্ণ, জন মানে লোকজন, লোকজনে পরিপূর্ণ, জনাকীর্ণ সমাবেশ মানে জনবহুল সমাবেশ। তো এই দ্বারা দিয়ে কর্তৃক যে কোনো একটা থাকবে, তবে শ্রুতি মধুর শোনানোর জন্য দ্বারাই ব্যবহার করা হয়। চেনার উপায়, পূর্বপদের সাথে অর্থাৎ ব্যাস বাক্যে পূর্বপদ পরপদের মাঝখানে দ্বারা দিয়ে কর্তৃক থাকবে। এখানে তৃতীয় তৎপুরুষ সমাসের কিছু উদাহরণ আছে। চতুর্থী তৎপুরুষ সমাস, দ্বিতীয় বিভক্তি ছিল কেরে, চতুর্থী বিভক্তিতেও কেরে আছে, তবে এখানে সেই সম্প্রদান বিষয়টি আসবে, অর্থাৎ দাবি ছেড়ে অধিকার ছেড়ে দিয়ে দেওয়া হবে। দ্বিতীয়তে যেমন বেপিয়া ব্যক্তি ছিল বা ধরেছিল, চতুর্থীতেও কিছু শব্দ থাকবে যার জন্য কেরে ছাড়াও এই শব্দগুলোর জন্য আমরা এদেরকে চতুর্থী তৎপুরুষ সমাস বলবো। যেমন কি কি শব্দ থাকতে পারে? এর জন্য, এর নিমিত্ত, এর তরে।
দ্বিতীয় তৎপুরুষ ছিল আমকে কুড়ানো আম কুড়ানো, ভাতকে রাধা ভাত রাধা। কিন্তু চতুর্থী তৎপুরুষে কে যুক্ত থাকবে পুরোপদের সাথে? গুরুকে ভক্তি, গুরু ভক্তি। কিন্তু দ্বিতীয় বলা হচ্ছে না। কেন বলা হচ্ছে না? কারণ গুরুকে ভক্তি করলে গুরুর কাছ থেকে আবার সেই ভক্তি আশা করা হয় না। কারণ গুরু তোমাকে ভক্তি করবে না, স্নেহ করতে পারে। সৃষ্টিকর্তার উদ্দেশ্যে তুমি ইবাদত করলে সৃষ্টিকর্তা আবার তোমাকে তোমার উদ্দেশ্যে ইবাদত করবে না। এগুলো হলো সম্প্রদান। সৎপাত্রে কন্যাদান, ভিক্ষুকে ভিক্ষাদান, এগুলো সম্প্রদান। কারণ এগুলো ফেরত পাওয়া যায় না। কন্যা বিয়ে দিলে তাকে ফেরত নেওয়ার আশা থাকে না, ভিক্ষুকে ভিক্ষা দিলে তা ফেরত নেওয়ার আশা থাকে না। এছাড়া থাকতে পারে কি, এর জন্য এর তরে নিমিত্ত, যেমন ছাত্রদের জন্য আবাস, ছাত্রাবাস, বা ছাত্রদের তরে আবাস, বা ছাত্রদের নিমিত্ত আবাস, অর্থাৎ একটাকে আরেকটার জায়গায় ব্যবহার করা যায়। এগুলো একই অর্থ মিন করে। বসতের নিমিত্ত বাড়ি, বসত বাড়ি, বিয়ের তরে পাগলা, বিয়ে পাগলা, বা বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, অনেকে থাকে। চেনার উপায়, ব্যাসবাক্যে পূর্বপদের সাথে কে বিভক্তি অথবা এর জন্য এর নিমিত্ত এর তরে যুক্ত থাকবে। তোমরা এতক্ষণ এগুলো দেখলে। কিছু গুরুত্বপূর্ণ চতুর্থী তৎপুরুষ সমাস। দেবদত্ত মানে দেবতাকে যা দেওয়া হয়, দেবকে দত্ত, দেবদত্ত, চিরতরে দিতে হয়। অথবা নিমিত্তে, জন্য থাকতে পারে, যেমন আয়কর আয়ের নিমিত্তে কর, আয়ের উপরে কর। আয়ের উপরে কর যদি বলি তখন মধ্যপদরূপী হবে, আর যদি বলি আয়ের নিমিত্তে কর মানে আয়ের জন্য কর, তাহলে এটা চতুর্থী তৎপুরুষ সমাস হয়ে যাবে। পঞ্চমী তৎপুরুষ। পূর্বপদে পঞ্চমী বিভক্তি অর্থাৎ হইতে থেকে চেয়ে লোপে যে সমাস হবে তার নাম পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, আগা থেকে গোড়া, আগা গোড়া, প্রাণের চেয়ে প্রিয়, প্রাণ প্রিয়, হতে থেকে চেয়ে আছে। চেনার উপায়, বেশবাক্যে পূর্বপদ ও পরপদের মাঝে হতে থেকে চেয়ে থাকবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ দেওয়া হয়েছে। ষষ্ঠী তৎপুরুষ কি? পূর্বপদে ষষ্ঠী বিভক্তি অর্থাৎ র এর লোপে যে সমাস হবে তার নাম ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন রাজার পুত্র, রাজপুত্র, রাজা এখানে পূর্বপদ, এর সাথে যুক্ত আছে ষষ্ঠী বিভক্তি র, এবং সমস্ত পদে গিয়ে তার লোপ পেয়েছে, র এখানে নেই, তাই এর নাম ষষ্ঠী তৎপুরুষ। চায়ের বাগান, চা বাগান, চা যোগ এর, চা এর, বাগান, চা বাগান, এখানে এর লোপ পেয়েছে। চেনার উপায়, পূর্বপদের সাথে র এর যুক্ত থাকবে এবং সমস্ত পদে গিয়ে লোপ পাবে। এখানে অনেকগুলো ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ দেওয়া আছে। লাল কালিতে লেখা হয়েছে, নাত জামাই, নাতনির জামাই, অর্থাৎ স্ত্রীবাচক সমস্ত পদে পুরুষবাচক হয়ে যায়। নাত জামাই বললে আসলে নাতনির জামাই বুঝায়। একইভাবে মৃগ শিশু মানে মৃগীর শিশু, ভাবে মৃগ শিশু, মৃগ নয় মৃগী হবে, দীর্ঘইকার হবে। সপ্তমী তৎপুরুষ সমাস। পূর্বপদে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ অতে লোপে যে সমাস হবে তার নাম সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন অকালে পক্ক, অকাল পক্ক, দিবায় নিদ্রা, দিবা নিদ্রা, রাতে কানা, রাত কানা। এখানে অকাল যোগে অকালে এ বিভক্তি আছে, দিবায় অন্তস্তীয় আছে, রাতে রাত যোগ এ আছে, সমস্ত পদে এগুলো লোপ পেয়েছে। অকাল পক্ক, অকালের এ বিভক্তি লোপ পেয়েছে, তাই এর নাম সপ্তমী তৎপুরুষ সমাস। জানার উপায় কি, পূর্বপদের সাথে এ অতে যুক্ত থাকবে। কিছু গুরুত্বপূর্ণ সপ্তমী তৎপুরুষ সমাসের উদাহরণ। এতক্ষণ আমরা দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত 6টা বিভক্তির 6টা তৎপুরুষ সমাস দেখলাম। এছাড়াও অলুক তৎপুরুষ সমাস এবং এরপরে নই এবং উপপদ আরও দুটো তৎপুরুষ সমাস আছে যেগুলো বিভক্তি যুগে নয়। তাহলে দেখে নিই আমরা অলুক তৎপুরুষ সমাস কি। বিভক্তি লোপ পাবে না, অর্থাৎ বিভক্তি পূর্বপদের সাথে যুক্ত থাকবে কিন্তু লোপ পাবে না। সপ্তমী পর্যন্ত লোপ পেয়ে হয়েছে, যেমন দ্বিতীয় বিভক্তি লোপ পেলে দ্বিতীয় তৎপুরুষ, সপ্তমী বিভক্তি লোপ পেলে সপ্তমী তৎপুরুষ, কিন্তু এখানে তো বিভক্তিটা লোপ পায়নি। কলের গান কলের গানই আছে, অর্থাৎ পূর্বপদে র রয়ে গেছে, বিলুপ্ত হয়নি। এখানে সমস্ত পদটা একসাথে লেখা হয়েছে আর ব্যাসবাক্যটা জাস্ট আলাদা লেখা হয়েছে, আর কোনো পরিবর্তন নেই। অর্থাৎ এখানে স্পেস আছে, এখানে স্পেস নেই, সমস্ত পদ এক পদ হিসেবে লিখতে হয়, সমস্ত পদ কখনো আলাদা বসে না। গরুর গাড়ি গরুর গাড়ি, কলে ছাটা কলে ছাটা, ঘিয়ে ভাজা ঘিয়ে ভাজাই থেকেছে।
চেনার উপায়, বেশ বাক্যের পূর্বপদে ষষ্ঠী র এর এবং সপ্তমী এ অতে লোপ পাবে না। কিছু গুরুত্বপূর্ণ অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ এখানে। নই তৎপুরুষ কি? নই কথাটার মানে হলো নো, না, না বাচক অর্থে নই তৎপুরুষ সমাস হয়। অর্থাৎ পূর্বপদে নাবাচক কোনো শব্দ যুক্ত থাকবে। নাবাচক শব্দগুলো হতে পারে নয়, না, নেই, অ, অনা, আগর, ন, নি, বি, বে, এগুলো নাবাচক শব্দ। যেমন নয় কাতর, অকাতর। নয় সরকারি, বেসরকারি, অর্থাৎ বে কথাটার মানে সরকারি নয়, বেসরকারি। নয় অসন, অনশন। অসন মানে খাওয়া, অনশন মানে না খেয়ে থাকা। অনশন করে অনেকে আন্দোলন করে। তো পূর্বপদে এমন নাবাচক অব্যয় যুক্ত থাকলে তা হবে নই তৎপুরুষ। এখানে নই তৎপুরুষ সমাসে স্বরবর্ণের সাথে যদি নই তৎপুরুষের না যুক্ত থাকে তাহলে হবে অন, আর ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হলে অ। যেমন নয় কাতর, অকাতর। ক হলো এখানে ব্যঞ্জন বর্ণ, তাই এই নয় অ হয়ে গেছে। আর যদি স্বরবর্ণের সাথে ন যুক্ত থাকে, নাবাচক শব্দ যুক্ত থাকে, তাহলে অন হবে। যেমন অনশন, ন অসন, অনশন। একইভাবে ব্যঞ্জন বর্ণ ব, তাই এটা অ হবে, নবুজ, অবুজ। স আছে, এটা বেসরকারি, নয় সরকারি, বেসরকারি। পূর্বপদে নাবাচক অব্যয় ব্যবহৃত হবে। কিছু গুরুত্বপূর্ণ নই তৎপুরুষ সমাসের উদাহরণ। উপপদ তৎপুরুষ কি? উপপদ কথাটির মানে হলো কৃদন্ত পদের পূর্বপদ, অর্থাৎ ক্রিয়াবাচক যে পদ আছে তার আগের পদটাকে উপপদ বলে। যেমন জলে চরে যে, এই বাক্যে চরে হলো ক্রিয়াপদ, চড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। তো এই কৃদন্ত পদ কেন এটা? কারণ ক্রিয়ামূল বা ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়েছে, তাই এটা কৃদন্ত পদ। এই কৃদন্ত পদের আগের পদটাকে বলবো উপপদ। এই উপপদের সাথে কৃদন্ত পদ যুক্ত হয়ে যা গঠিত হবে তাই উপপদ তৎপুরুষ সমাস। জলে চরে যে, জলচর। এখানে জল উপপদ, চর কৃদন্ত পদ, দুটো যুক্ত হয়ে হলো জলচর। একইভাবে পঙ্কে জন্মে যে, পঙ্কজ মানে পদ্মফুল। মানে জল, জলে উপপদ, আর চরে হলো কৃদন্ত পদ, তা বলেছি। তো উপপদ তৎপুরুষ সমাসের বেশ বাক্যের শেষে যে থাকে। লক্ষণীয় বিষয়, এখানে যে আছে, আমরা বহুব্রীহি সমাসের বেশ বাক্যেও শেষে যে পাবো, তাই উপপদ তৎপুরুষ সমাসকে বহুব্রীহি সমাসও বলা যায়। অর্থাৎ পরীক্ষায় যদি তোমরা উপপদ তৎপুরুষ সমাস পাও, সেক্ষেত্রে উপপদ না লিখে যদি লিখো বহুব্রীহি সমাস, তাও কিন্তু হবে, কারণ বেশ বাক্যের বৈশিষ্ট্য অনুযায়ী এটা বহুব্রীহি সমাস। তবে সব বহুব্রীহি উপপদ নয়, অথচ সবগুলো উপপদই বহুব্রীহি সমাস হতে পারে। চেনার উপায়, বেশ বাক্যে কৃদন্ত পদ থাকবে এবং শেষে যে থাকবে। এখানে দেখো লাল কালিতে লেখা হয়েছে উপপদ তৎপুরুষ সমাসকে বহুব্রীহি সমাসও বলা যাবে। কিছু গুরুত্বপূর্ণ উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ, এবং এগুলো বহুব্রীহি সমাসও বটে। বহুব্রীহি সমাস কি? যে সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ প্রধানভাবে না বুঝিয়ে অন্য কোনো কিছুর অর্থ বুঝিয়ে থাকে তাকে বহুব্রীহি সমাস বলে। অর্থাৎ বেশ বাক্যের সমসমান পদ 10 মানে 10, 10, আনন মানে মাথা আছে যার, 10 মাথা আছে যার। কার? রাবণের 10 মাথা আছে, তাকে দশানন বলা হচ্ছে। অর্থাৎ অন্য কেউ নয়, শুধু রাবণ। আবার পঙ্কে জন্মে যে, পঙ্কজ মানে কাদায় যার জন্মে, তাই পঙ্কজ নয়। এখানে পদ্মফুলকে পঙ্কজ বলা হচ্ছে। অর্থাৎ সমসমান পদগুলোর কোনোটিকে না বুঝিয়ে এখানে পদ্মফুল বুঝিয়েছে, সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে এখানে রাবণকে বুঝিয়েছে। দশানন রাবণকে বলা হয়। জানার উপায়, বেশ বাক্যের শেষে যার বা যে থাকবে, যেমন উপপদে ছিল যে, তাই আমরা উপপদকে বহুব্রীহি সমাস বলেছি। কিছু গুরুত্বপূর্ণ বহুব্রীহি সমাসের উদাহরণ। এখানে গুরুত্বপূর্ণ বহুব্রীহি তৎপুরুষ সমাস নয়, এই তৎপুরুষ সমাসটা ভুলবশত এখানে এসেছে। এখানে গুরুত্বপূর্ণ বহুব্রীহি সমাস হবে, তৎপুরুষ কাটা যাবে। আরও কিছু উদাহরণ। তৎপুরুষ সমাস কয়েক প্রকার হতে পারে। তোমাদের পরীক্ষায় আসে এমন কয়েকটা গুরুত্বপূর্ণ তৎপুরুষ সমাস হলো ব্যতিহার বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি,
নয় বহুব্রীহি এবং অলুক বহুব্রীহি। তাই আমরা এগুলো নিয়ে আলোচনা করব, বাকিগুলো নিয়ে আলোচনা করব না। ব্যতিহার বহুব্রীহি কি? ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। যেমন হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, কানে কানে যে কথা, কানাকানি। এখানে হাতে হাতে যখন যুদ্ধ করা হয় তখন দুজন ব্যক্তি একই সময় একই জায়গায় একই কাজ করছে, অর্থাৎ ক্রিয়ার পারস্পরিকতা আছে। কানে কানে যখন কথা বলে তখন একসাথেই করতে হয়। একজন এখন কানে কানে কথা বলে আরেকজন পরে শুনতে পাবে না, একসাথেই কানাকানি করতে হয়। তো চেনার উপায় কি? বেশ বাক্যে দুটো শব্দ থাকবে একই রকম, পূর্বপদ হিসেবে, পরপদ হিসেবে, আর সমস্ত পদে পূর্বপদে যুক্ত হবে আ, পরপদে যুক্ত হবে ই। যেমন হাতা, এখানে লাল কালিতে আকার আছে, হাতি লাল কালিতে রসইকার আছে, কিভাবে কানা কানি আছে। কিছু গুরুত্বপূর্ণ ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ আছে, খেয়াল করো। মধ্যপদলোপী বহুব্রীহি কি? বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদে লোপ পায় তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে। আমরা কর্মধারয় সমাসে পেয়েছিলাম মধ্যপদলোপী কর্মধারয় সমাস, যেখানে পূর্বপদ এবং পরপদের মাঝখানে যে মধ্যপদ ছিল, যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন চিহ্নিত লোপ পেয়েছিল এবং সেটা হয়েছিল মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কিন্তু এখানে যে থাকবে, তাই এটা কর্মধারয় সমাস নয়। এখানে শেষে যে থাকবে, শেষে যে থাকলে সেটা বহুব্রীহি সমাস। কর্মধারয় সমাসে মাঝখানে যে থাকে। তো এখানে বরং মধ্য পদ হিসেবে নয়, বরং অন্তপদ হিসেবে বা শেষে অতিরিক্ত বাক্যাংশটা থাকে এবং এটা সমস্ত পদিকে লোপ পায়। যেমন বিড়ালের চোখের নেই চোখ যে নারীর, বিড়াল চোখী হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি। হাতে খড়ি একটা অনুষ্ঠান বিশেষ। শিশুদের যখন প্রথম লেখাপড়া শেখানো হয়, কলম ধরানো হয়, তখন এই অনুষ্ঠানটা অনেকে করে। আগে বেশি করা হতো। আগের দিনের মানুষ হাতে খড়ি মানে চক মাটি দিয়ে, খড়ি মাটি বা চক দিয়ে লেখা শেখাতো বাচ্চাদের, এবং সেটা একটা অনুষ্ঠান বিশেষের মাধ্যমে করা হতো। যেমন গায়ে হলুদ, বিয়ের অনুষ্ঠান, বিয়েতে অনুষ্ঠানটা হয়। মুখে ভাত, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেটা হলো মুখে ভাত। বাচ্চাদের প্রথম যখন ভাত খাওয়ানো শেখানো হয় তখন একটা অনুষ্ঠান করে সেটা করা হয়। তো বিড়ালের নৌখি যে নাবির, বিড়ালাক্ষী, এখানে চেনার উপায় হলো শেষের অংশ লুপ্ত হবে। মধ্যপদ হিসেবে মাঝখানের অংশ নেই, বরং শেষের অংশ লুপ্ত হবে। তাই এর নাম অন্তপদলিপি বহুব্রীহি বটে। অনেকে একে মধ্যপদলিপি না বলে অন্তপদলিপি বহুব্রীহি বলে থাকে। কিছু গুরুত্বপূর্ণ মধ্যপদলিপি বহুব্রীহি সমাস, দুইটা উদাহরণ এখানে দেওয়া আছে, আর তোমরা সংজ্ঞায় দেখেছো কিছু উদাহরণ। নই বহুব্রীহি। নই কথাটার মানে না, এটা আমরা নই তৎপুরুষে দেখেছি। এখন নই বহুব্রীহি তাই নাবাদক অব্যয় শব্দ বা অব্যয় পদ থাকবে, তবে এখানে বেশ বাক্যে যার বা যে থাকবে। নই তৎপুরুষে বেশ বাক্যে শেষে যার বা যে থাকে না, তাই সেটা নই বহুব্রীহি হয় না। অর্থাৎ নই বহুব্রীহির সাথে নই তৎপুরুষের পার্থক্য হলো না বোধক তো থাকেই বেশ বাক্যের শুরুতে, কিন্তু শেষে যার বহুব্রীহিতে থাকবে, তৎপুরুষে থাকবে না। যেমন বে তার যার বেতার, বে মানে নাই, যার তার নাই সে বেতার। যেমন রেডিও, মোবাইল এগুলো বেতার। যার জ্ঞান নাই সে অজ্ঞান, অর্থাৎ সবাই নয়, যার জ্ঞান নেই বা হারিয়েছে সেই। সবাইকে না বুঝিয়ে বিশেষ কাউকে বোঝায় বহুব্রীহি সমাস। চেনার উপায় নাবোধক অব্যয় শব্দ দিয়ে পূর্বপদ গঠিত হবে এবং শেষে যে বা যার থাকবে। কিছু গুরুত্বপূর্ণ নই বহুব্রীহি সমাসের উদাহরণ। অলুক বহুব্রীহি। অলুক কথাটার মানে লোপ পায় না। যেমন অলুক দ্বন্দ্ব পেয়েছি, অলুক তৎপুরুষ পেয়েছি। এখানে অলুক বহুব্রীহিতেও লোপ পাবে না। যেমন মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি। দেখো পূর্বপদ ও পরপদের কোনো পরিবর্তন হয়নি। পূর্বপদে আছে মাথায়, পরপদে আছে পাগড়ি, এবং সমস্ত পদিকেও তাই আছে, মাথায় পাগড়ি। হাতে খড়ি, হাতে বেড়ি, সমস্ত পদে হাতে বেড়ি হয়েছে। যার হলো বহুব্রীহি সমাসের চেনার বৈশিষ্ট্যসূচক একটা শব্দ। যার থাকার ফলে আমরা বুঝবো এটা বহুব্রীহি, তবে অলুক, কারণ পূর্বপদ এবং পরপদ লোপ পায়নি। অলুক কথাটার মানে লোপ না পাওয়া। চেনার উপায় বেশ বাক্যে পূর্বপদ উত্তরপদ সমস্ত পদে অপরিবর্তিত থাকবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ দেওয়া হয়েছে।
দ্বিগু সমাস। দ্বিগু সমাসে সমাহার, সমষ্টি বা মিলন বোঝাবে এবং পূর্বপদে সংখ্যা থাকবে। যেমন চৌরাস্তার সমাহার চৌরাস্তা। দ্বিগু সমাসে পূর্বপদে সংখ্যাবাচক এবং এই সংখ্যাটা দিয়ে সম্মিলন বা সমষ্টি বোঝায়, আর সমস্ত পদটি হয় বিশেষ্য। যেমন চৌরাস্তার সমাহার চৌরাস্তা দিয়ে একটা রাস্তার নামকে বুঝিয়েছে, তো এটি বিশেষ্য পদ। চেনার উপায়, পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং শেষে সমাহার থাকবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ দ্বিগু সমাসের উদাহরণ দেওয়া হয়েছে। অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস মানে অব্যয়ের ভাবযুক্ত সমাস। এই নামটাই অব্যয়ের ভাব প্রকাশ পেয়েছে। অব্যয়ের ভাবযুক্ত সমাস হলো অব্যয়ভাব সমাস, পূর্বপদে অব্যয় যুক্ত থাকবে। যেমন অব্যয়গুলো আসলে উপসর্গ, যেমন আ, সু, বি, নি, উপ, পরি। যেমন জানু পর্যন্ত লম্বিত, আজানু লম্বিত। এখানে আ একটা অব্যয়। অব্যয় মানে যার ব্যয় নেই, যাকে চেঞ্জ করা যায় না। আ এর বেশ বাক্য গঠিত হয়েছে পর্যন্ত দিয়ে, জানু পর্যন্ত। আবার মরণ পর্যন্ত আমরণ, এখানে আ বলতে পর্যন্ত বুঝিয়েছে, অর্থাৎ অব্যয়ের অর্থ দিয়ে বেশ বাক্যটি রচিত হয়। চেনার উপায়, সমস্ত পদের শুরুতে অব্যয় যুক্ত থাকবে, যেমন আশু, বিনি, উপ, পরি। এই উদাহরণগুলিতে তোমরা দেখতে পাবে যে কিভাবে অব্যয় যুক্ত হয়েছে। যেমন অতিমাত্রা, অতি অব্যয় বা উপসর্গ, অনু, আ, উপ, দূর, প্রতি, বি, এগুলো উপসর্গ, কিংবা যথা। প্রাদি সমাস। প্রযুক্ত সমাসকে বলে প্রাদি সমাস। তবে প্রতি অনু থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্র থাকে। যেমন প্র যে বচন, প্রবচন। প্র কথাটার মানে হলো প্রকৃষ্ট রূপে বা ভালোভাবে বা উত্তম রূপে। প্রবচন, প্রবাদ প্রবচন হলো উত্তম শব্দ, অর্থাৎ খাঁটি কথা। চেনার উপায়, বেশ বাক্যের পুরো পদে প্রযুক্ত থাকবে। কিছু গুরুত্বপূর্ণ প্রাদি সমাসের উদাহরণ দেখো। প্রগতি, প্র যে গতি, অর্থাৎ যা ভালোভাবে চলছে। প্রভাত, যখন চারপাশ ভালোভাবে আলোকিত হয়ে যায় তখন তাকে প্রভাত বা সকাল বলে। এখানে ভাত মানে আলোকিত অবস্থা, রাইস নয় যেটা আমরা খাই। এখানে প্রভাত মানে আলোকিত। একইভাবে প্রভাব, প্রকৃষ্টরূপে ভাব, প্রভাব খাটানো মানে প্রকৃষ্টরূপে দাবি খাটানো। প্রবচন, প্রবাদ প্রবচন, প্রশান্তি, প্রকৃষ্টরূপে শান্তি। নিত্য সমাস। নিত্য সমাসে সমাসবদ্ধ পদগুলো সমাসবদ্ধ অবস্থায় থাকে, অর্থাৎ সমসমান পদগুলো এখানে অলরেডি সমাসবদ্ধ অবস্থায় থাকে, শুধু বেশ বাক্য করার জন্য অন্য শব্দটা যোগ করা হয়। সমস্ত পদে থাকে অন্তর, আর বেশ বাক্য করা হয় অন্য দিয়ে। চেনার উপায় খেয়াল করো। সমস্ত পদে আছে আ মানে আকার এবং নয়ত বৈষণ্যর, আর বেশ বাক্য করা হবে অন্য দিয়ে। তাহলে আমরা বুঝবো এটা নিত্য সমাস। কিছু গুরুত্বপূর্ণ নিত্য সমাসের উদাহরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে সমাস এই অধ্যায়টি বুঝলে। আশা করি এরপর থেকে আর সমাস তোমাদের কাছে জটিল বা কঠিন মনে হবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করো।